অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান কিভাবে পরিচালিত হবে? এই সপ্তাহেই চালু হচ্ছে ঢাকাস্থ মার্কিন কনসুলার পরিষেবা। ছাত্র জনতার অভ্যুত্থান, রংপুরে দাফনের ৪৪ দিন পর ব্যবসায়ীর লাশ তুলে ময়না তদন্ত। হঠাৎ সংবাদ সম্মেলনে আয়নাঘরের বন্দি আমান আজমি। যারা এখন লুটপাট, জুলুম, অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয়। সকালে রাজধানীতে ৮০ মিলিমিটার বৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান কিভাবে পরিচালিত হবে? বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করবে। মঙ্গলবার শেষ হবে সব ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনই রয়েছে বৈধ অস্ত্র। গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবারের মধ্যে গোলাবারুদ সহ সব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় মামলা করে লুটপাট করা হয়েছে। লুণ্ঠিত এই সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ জমা দেওয়ার শেষ সময়ও আজ রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ঘোষণা দেন। তবে থানাগুলো থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে পরিসংখ্যান মঙ্গলবারের পর জানানো হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জানিয়েছে, স্থগিত করা লাইসেন্সের বিপরীতে থাকা অস্ত্র এবং গোলাবারুদ থানায় জমা না দিলে উদ্ধার অভিযানে সেগুলো জব্দ করা হবে। একই সঙ্গে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া এবং হারানো অস্ত্রসহ যে কোনো অবৈধ অস্ত্র এই অভিযানে উদ্ধার করা হবে। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব এবং আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে। মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার। সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় কমিশনার এই অভিযান পরিচালনা করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হবে। সেই কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইন অনুগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিস প্রচার করবে। জানা যায়, ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের ৩,৮৮০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের মধ্যে ২,৮৬,৩৫৩ রাউন্ড গুলি, ২২,২০১টি টিয়ার গ্যাসের সেল উদ্ধার করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত ২,১৩৯টি সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। এদিকে এই সপ্তাহেই চালু হচ্ছে ঢাকাস্থ মার্কিন কনসুলার পরিষেবা। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এই সপ্তাহে তাদের কনসুলার পরিষেবা পুনরায় চালু করতে যাচ্ছে। মার্কিন চার্জ অ্যাফেয়ার্স হেলেন লাফেভ সোমবার এই ঘোষণা দেন। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকায় মার্কিন দূতাবাসে এই সপ্তাহে তাদের কনসুলার পরিষেবা পুনরায় চালু করবে। হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। সাক্ষাৎকালে তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন অব্যাহত রাখবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও তিনি উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার ক্যাম্পে বসবাসকারী ১০ লাখের বেশি রোহিঙ্গাদের জন্য অব্যাহত অর্থায়ন সহ বাংলাদেশকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থান, রংপুরে দাফনের ৪৪ দিন পর ব্যবসায়ীর লাশ তুলে ময়না তদন্ত। রংপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হচ্ছে। মামলার তদন্তে গতকাল সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করার পর আবার লাশ দাফন করা হয়। রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এটিএম আরিফ হোসেন এই মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ তালেব উদ্দিনের নেতৃত্বে লাশের ময়না তদন্ত করা হয়।
এ বিষয়ে এটিএম আরিফ হোসেন বলেন, আদালতের নির্দেশে সাজ্জাদ হোসেনের মরদেহ কবর থেকে তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহর ময়নাতদন্ত শেষ করে আবার দাফন করা হয়েছে। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর নগরের সিটি বাজারের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। এই ঘটনায় 20 আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানাকে তদন্ত কার্যক্রম শুরুর আদেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকজনকে আসামি করা হয়েছে। মামলায় 51 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 300 জনকে আসামি করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে আয়নাঘরে বন্দী আমান আজমি। দীর্ঘ 8 বছর পর আয়নাঘরে বন্দিদশা থেকে মুক্ত হওয়া সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহ হিল আমান আজমি সংবাদ সম্মেলন করেছেন। বেলা 11:15টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনে আসেন তিনি। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর এই কয়দিন তিনি চিকিৎসা সেবা নিচ্ছিলেন। বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন। এরপরই সংবাদ সম্মেলনে আসেন তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতন হলে একের পর এক ফিরে আসতে থাকে দীর্ঘ সময় ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারা প্রত্যেকেই বলেছেন এতদিন তাদের আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি নিজ বাসায় ফেরেন 6 আগস্ট ভোরে। তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আবদুল্লাহ হিল আমান আজমির ফেরার কথা জানায়। জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে আবদুল্লাহ হিল আমান আজমি 2016 সালের 23 আগস্ট আবদুল্লাহ হিল আমান আজমি নিখোঁজ হন। তখন পরিবার দাবি করে তাকে গুম করা হয়েছে। এদিকে যারা এখন লুটপাট জুলুম অত্যাচার করছে তাদের হাতেও দেশ নিরাপদ নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 5 আগস্টের পর যারা দেশে মিথ্যা মামলা, লুটপাট, জুলুম অত্যাচার করছেন তাদের হাতেও দেশ নিরাপদ নয়। তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওইসব ভাইদের বলবো যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না। সময় আছে, তওবা করুন। আগের দেশ আর আমরা চাই না। সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা ও এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি দূর করতে না পারলে এই দেশের পরিবর্তন হবে না। এই দেশে ওসি পরিবর্তন হয়, এসপি পরিবর্তন হয়, কিন্তু ঘুষ ঠিকই থাকে। আমরা ঘুষ ও চোর মুক্ত বাংলাদেশ চাই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি যাতে না হয় সেই ব্যাপারে আলোচনা চলছে, কিন্তু আমি মনে করি শুধু ব্যক্তি পরিবর্তন নয়, সুন্দর দেশ করতেও নীতির পরিবর্তন করতে হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার ভোগ করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু এই আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল? আমি গত বছর মেয়র ইলেকশন করেছিলাম। ওই সময় আমার উপর হামলা হয়েছিল। তখন আমি রাস্তায় বসে প্রতিজ্ঞা করেছিলাম, শেখ হাসিনার পতন না করা পর্যন্ত এই রাস্তা থেকে সরব না। আমি বলেছিলাম, আল্লাহ যেন আওয়ামী লীগের পতন আমার নিজের চোখে দেখিয়ে দেন। 2024 সালের 5 আগস্ট আমাদের সেই আন্দোলনের চূড়ান্ত প্রতিফলন হয়েছে। আমরা সার্থক হয়েছি।